Good morning, everyone. আমি এজি স্যার, লেকচারার ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একটু অন্যভাবে পড়াটা শুরু করব। আজকে আমরা স্লাইডে পড়াটা পড়ব না, আজকে আমরা আমাদের যে বইয়ের পেজগুলো আছে সেটাকেই আমরা স্লাইড হিসেবে ইউজ করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যে আমাদের পৌষ্টিক নালীতে তথা আমাদের মুখ গহ্বর থেকে একদম ক্ষুদ্রান্ত পর্যন্ত আমরা যে খাদ্যগুলো হজম করি বা পরিপাক করি, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সেখানে আছে, যেমন শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য। এই উপাদানগুলো কীভাবে আমরা পরিপাক করি সেই প্রক্রিয়াগুলো আমরা একটু আজকে জানব। অর্থাৎ এখানে আমরা পৌষ্টিক নালীর মুখ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত পর্যন্ত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। পরীক্ষায় অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছেন, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। সো আশা করব তোমরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে এবং ক্লাসটি শেষে আমরা এই টপিকের উপর রিলেটেড কিছু বাড়ির কাজ দিয়ে দিব। অবশ্যই তোমরা সেগুলোও করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে দিবে। সো চলো বয়েজ, আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ, আমরা আজকে প্রথমে শুরু করব পরিপাক দিয়ে। তো আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পৌষ্টিক নালী যেটি শুরু হয় আমাদের মুখছিদ্র থেকে এবং গিয়ে শেষ হয় আমাদের পায়ুছিদ্রে। অর্থাৎ পৌষ্টিক নালী বা আমাদের এই যে পৌষ্টিকতন্ত্রের একটা অংশ পৌষ্টিক নালী বা টিউব, এই টিউবটির একটা প্রান্ত হচ্ছে মুখ থেকে শুরু হয় এবং আরেকটা প্রান্ত পায়ু থেকে শুরু হয়, যেটির বিস্তৃতি যদি তুমি দেখো 8 থেকে 10 মিটার পর্যন্ত এটি লম্বা হতে পারে। এবং এখানে প্রথমেই আসে সেটি হচ্ছে মুখ গহ্বর, অর্থাৎ আমাদের মুখ যেটা আমাদের ওষ্ঠ বা ঠোঁটের ঠিক পরবর্তী অংশ, ঠোঁট থেকে শুরু হয়, তার পরবর্তী অংশ হচ্ছে মুখ গহ্বর। এবং সেখানে আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু অংশ দেখা যায়, যেমন হচ্ছে জিহ্বার উপরে আছে শক্ত তালু, তারপর হচ্ছে তার ভেতরের দিকে দেখতে পাওয়া যায় একটা আলজিভ, আঙুরের মতো, ঠিক ছোট্ট একটি আঙুরের মতো মাংসল পেশি দেখা যায়, যেটাকে আমরা বলি আলজিভ। দাঁত কি করে? দাঁত খাদ্যগুলোকে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়ায় ছোট ছোট আরও ক্ষুদ্র অংশে ভেঙে ফেলতে সাহায্য করে। ঠিক একইভাবে আমাদের উপরের যে তালু, সেই উপরের তালুও খাদ্যের উপর একটি শক্ত একটা চাপ প্রয়োগ করে, যে চাপ প্রয়োগের ফলে দাঁত এবং তালুর এই যে সমন্বিত চাপ, যার ফলে খাদ্য আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে যায় এবং খাদ্যে থাকা বিভিন্ন ধরনের স্বাদ বা খাদ্যের লবণাক্ত, খাদ্যটা কি তিক্ত, খাদ্যটা কি টক, নাকি খাদ্যটা মিষ্ট, কি খাদ্যটার স্বাদ কেমন, সেটার স্বাদ এসে ধরা দেয় আমাদের জিহ্বাতে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জিহ্বার একদম অগ্রভাগ, সামনের ভাগটি মিষ্ট স্বাদ প্রকাশ করে। মিষ্ট স্বাদকুড়ি এখানে আছে, যে স্বাদকুড়িগুলো এখানে, এটা মিষ্ট না টক না তিতা না এটা অম্ল, এটা কোন ধরনের স্বাদ বহন করছে খাদ্যগুলো, সেটা এই জিহ্বাতে ধরা দেয়। তো জিহ্বার অগ্রভাগে মিষ্টতার স্বাদকুড়ি থাকে এবং ঠিক তার একটু পশ্চাতেই লবণাক্ততার স্বাদকুড়ি থাকে এবং তার একটু পশ্চাতে অম্লতার জন্য স্বাদকুড়ি থাকে এবং একদম পেছনে, সর্বপেছনে তিক্ততার জন্য দায়ী স্বাদকুড়ি থাকে। এই স্বাদকুড়িগুলোর কাজ হচ্ছে খাদ্যগুলোর কী ধরনের স্বাদ বহন করে সেটা তোমার স্নায়ুর মাধ্যমে তোমার ব্রেনকে জানান দেওয়া। অর্থাৎ তোমার ব্রেন এই জিহ্বার মাধ্যমে জানতে পারছে এই খাদ্যের স্বাদ কেমন। হ্যাঁ, যদি এমন হয় আমাদের মাঝে মধ্যে যে আমরা কোনো গরম খাবার, যদি অত্যন্ত গরম খাবার খেয়ে ফেলি, তখন দেখা যায় কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য আমরা খাদ্যের স্বাদ বুঝতে পারি না, সব কিছুই হয়তো ঝাল লাগে, সব কিছু আমরা স্বাদ হারিয়ে ফেলি। এটার কারণ জিহ্বার উপর এই স্বাদকুড়ির কোষগুলো সাধারণত নষ্ট হয়ে যায়, অতিরিক্ত তাপে স্বাদকুড়ির কোষগুলো নষ্ট হয়ে যায়। ফলে ওই সময়টা যতক্ষণ না পর্যন্ত নতুন এই কোষগুলো গড়ে উঠছে, নতুন করে কোষগুলো ওই জায়গায় তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাদ্যের স্বাদ সেভাবে পাই না। আচ্ছা,
তো তার পরবর্তীতে দেখা যায় খাদ্যের শুধু স্বাদই নয়, পরবর্তীতে দেখা যায় আমাদের জিহ্বার নিচে এবং আমাদের কানের নিচে এবং আমাদের নিম্ন চোয়ালের এখানে আমাদের 3 জোড়া, অর্থাৎ কানের নিচে, আমাদের জিহ্বার নিচে এবং নিম্ন চোয়ালের নিচে 3 জোড়া লালা গ্রন্থি আছে। কানের নিচে আছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্ল্যান্ড, চোয়ালের নিচে আছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড বা সাবমেক্সিলারি গ্ল্যান্ড, জিহ্বার নিচে আছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো থেকে সমন্বিতভাবে কতগুলো ডাক্ট বা নালী আমাদের মুখ গহ্বরে এসে উন্মুক্ত হয়, যার ফলে এই গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস এসে আমাদের মুখ গহ্বরে বের হয়, যাকে আমরা বলি লালা রস বা লালা। আমাদের একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 1.2 থেকে 1.5 মিলিলিটার 1.5 লিটার পর্যন্ত লালা খরিত হতে পারে। ওকে, এই লালা রস সাধারণত অম্লীয় হয় এবং খাদ্যে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে বা জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে, এমনকি খাদ্যকে নরম করতে এবং এটাকে মিলিয়ে সহজে লালারসকে মিশিয়ে দেয় খাদ্যের সাথে, এবং খাদ্যটা যেন সহজে আমরা গিলতে পারি, খাদ্যটা যেন সহজে গলবিল হয়ে খাদ্যনালী হয়ে পাকস্থলী পর্যন্ত যেতে পারে, এই জন্য লালারস একটা ভূমিকা পালন করে। শুধু এখন আমরা একটু মুখ গহ্বরের যান্ত্রিক পরিপাকের একটু ভূমিকাটা দেখে নিব, যান্ত্রিক পরিপাকটা কীভাবে হয়। তো আমরা জানি, গত ক্লাসে আমরা পড়েছি যে খাদ্যের পরিপাক হয় 2 রকম, একটি হচ্ছে যান্ত্রিক পরিপাক, অন্যটি হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক মানেই হচ্ছে খাদ্যকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দিব, একদম ছোটো ছোটো টুকরোয় পরিণত করে দিব, যেন এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের খাদ্যগুলো এনজাইমের সাথে সহজে মিশে যেতে পারে। এনজাইম সাধারণত বড় কোনো সাবস্ট্রেটের সাথে মিশতে পারে না বা যুক্ত হতে পারে না। সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট আমরা জানি, এনজাইম যে বস্তুর বা যে অংশের সাথে যুক্ত হয়, সাবস্ট্রেট যে অংশের সাথে যুক্ত হয় এনজাইম, তাকে আমরা বলি সাবস্ট্রেট। অর্থাৎ এনজাইম যে অংশের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়াকে তোমার সাবস্ট্রেটকে ভেঙে অন্য কোনো নতুন অংশে পরিণত করে, সেই অংশটাকে আমরা বলছি সাবস্ট্রেট। আর নতুন অংশগুলোকে আমরা কি বলবো? নতুন যৌগ, যেটা এনজাইম বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে এবং বিক্রিয়া শেষে এনজাইম অপরিবর্তিত থাকে। অর্থাৎ এখানে যান্ত্রিক পরিপাক হচ্ছে আমার দাঁত, আমার উপরের তালু, আমার নিচের তালু, আমার জিহ্বার একটা সমন্বিত কার্যক্রম, যার ফলে খাদ্যগুলো ছোট 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 টুকরায় পরিণত হচ্ছে। এখানে উল্লেখ্য যে তোমরা হয়তো ক্লাস 9-10-এও পড়ে এসেছো, আমাদের মুখে 4 রকমের দাঁত দেখা যায়। আমাদের মুখে 4 রকমের দাঁত দেখতে পাওয়া যায়: ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার ও মোলার। এই 4 রকমের দাঁত নিয়ে আমাদের যে দাঁতের সংখ্যা ও ধরন নিয়ে যে সংকেত প্রকাশ করা হয়, তাকে আমরা বলি দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। তো এই প্রশ্নটি প্রায়ই বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন কলেজ পরীক্ষায়ও আসে, 1 মার্ক 2 মার্কের জন্য আসে। দন্ত সংকেত কী বা দন্ত সংকেত বলতে কী বোঝো বা দন্ত সংকেতটি কী লিখো। তো এই প্রশ্নটা আমি আশা করব তোমরা একটু ভালো করে পড়ে নেবে, খেয়াল করে দেখো। I for incisor, C for canine, P for premolar, M for molar। এখানে উল্লেখ্য যে ইনসিজর দাঁত আমাদের, যদি আমরা শুধু ওপরের একটা চোয়াল খেয়াল করি, মনে করো তুমি ওপরের চোয়ালটি খেয়াল করছো, ওপরের একটি চোয়ালের অর্ধেকটা অংশে তুমি এই প্রত্যেকটি অংশের কয়টা দাঁত দেখতে পাচ্ছ, সেইভাবে আমরা কাউন্ট করব। অর্থাৎ আমি যদি আমার ওপরের চোয়ালের অর্ধেক দাঁত কাউন্ট করি, আমি ইনসিজর দাঁত পাবো কয়টি? 2টি। আমি ক্যানাইন দাঁত পাবো কয়টি? 1টি। আমি প্রিমোলার দাঁত পাবো কয়টি? 2টি। আমি মোলার দাঁত পাবো কয়টি? 3টি। অর্থাৎ আমার এখানে ওপরের চোয়ালের অর্ধেক অংশে দাঁত আছে 2 + 1 3 + 2 5 5 + 3 8। এখন যদি আমি ওপরের চোয়ালের বাকি অর্ধেক কাউন্ট করি, অর্থাৎ 8 × 2 করি,
তাহলে আমি উপরের চোয়ালে টোটাল দাঁত পাচ্ছি 16টি, এবং ঠিক একইভাবে নিচের চোয়ালে আমি দাঁত পাচ্ছি 16টি। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মোট দাঁত থাকে 32টি। ওকে, তো এই ছিল দাঁতের সংকেত বা দন্ত সংকেত। তোমরা এবার একটু এখানে খেয়াল করো যে খাদ্যটা যখন আমরা মুখে নিচ্ছি, খাদ্যটা আমরা দাঁত দিয়ে ছোটো ছোটো খণ্ডে খণ্ডে পরিণত করছি, ছোটো ছোটো টুকরায় পরিণত করছি, চিবুচ্ছি, এবং সাথে সাথে আমার লালা গ্রন্থি নিঃসৃত লালা খাদ্যটার সাথে মিশে যাচ্ছে, যার ফলে খাদ্যটা আরও সহজে নরম হচ্ছে, খাদ্যমণ্ডে পরিণত হচ্ছে, যেটা আমাকে গিলতে সাহায্য করবে। এবং একই সাথে উপরের তালু যেটাকে আমরা শক্ত তালু বা হার্ড প্যালেট বলছি, ঠিক আছে, এবং ঠিক তার পেছনে আছে সফট প্যালেট। সেই প্যালেটগুলো খাদ্যকে আরও চাপ দিচ্ছে, ফলে খাদ্যটি নরম হয়ে যাচ্ছে। এবং এই খাদ্য কিন্তু তুমি যদি খেয়াল করো, আমাদের যে খাদ্য নালী আছে তার উপর দিকে যদি আমরা যাই, আমাদের নাকের যে নাসা ছিদ্র সেটা আমরা পাবো। যদি খাদ্য চিবোতে খাদ্য নাক দিয়ে বের হয়ে আসে, তাহলে কেমন হবে? খুব খারাপ হবে। তখন আমরা খুব একটা অস্বস্তিকর অবস্থায় চলে যাব। তাহলে কি করা যায়? তাহলে আমরা যদি একটু হা করে আয়নার সামনে দাঁড়াই, দেখা যাবে খুব ছোট্ট একটা অংশ, আঙুরের মতো অংশ দেখতে, একটা মাংসল পেশির মতো অংশ আমাদের ওই নরম তালুর বা কোমল তালুর অগ্রভাগে অবস্থান করে, এবং খাদ্যগুলো যেন ওপরের দিকে যেতে না পারে সে কাজে বাধা দেয়। অর্থাৎ খাদ্যগুলো কোনোভাবেই নাসাছিদ্র পথে যেতে পারে না। এরপর খাদ্যগুলো পৌঁছায় গলবিলে। সেখান থেকে দুইটা নালী বের হচ্ছে, একটি হচ্ছে শ্বাসনালী, একটি হচ্ছে অন্ননালী। শ্বাসনালী যেটি আমাদের শ্বাস গ্রহণ কাজে সাহায্য করছে, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগভাবে সাহায্য করছে। এবং অন্যদিকে অন্ননালী কী করছে? খাদ্যটাকে গিলে ফেলতে এবং পরবর্তীতে আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে পর্যন্ত যেতে খাদ্যটাকে সাহায্য করছে। এবং ওই অংশের শ্বাসনালীর গোড়ায় আরেকটি অংশ দেখতে পাওয়া যায়, জিহ্বার মতো অংশ, যাকে আমরা বলি এপিগ্লটিস বা আলজিহ্বা বলি আমরা। আচ্ছা, তোমরা প্রায়ই কনফিউজড হয়ে যাও। মনে রাখবে, কোমল তালুর অগ্রভাগে যে ছোট্ট আঙুরের মতো মাংসের অংশ আছে সেটি অংশ উপজিহ্বা, এবং এপিগ্লটিস এটি হচ্ছে আলজিহ্বা। ওকে, একটি হচ্ছে উপজিহ্বা এবং এটি হচ্ছে আলজিহ্বা। উপ মানে জিহ্বার পরের ঠিক অংশ যেটা উপজিহ্বা, ঠিক আছে, এভাবে মনে রাখবে। আর এটি হচ্ছে শ্বাসনালীর অগ্রভাগে যেটি আছে এপিগ্লটিস। আমরা খাবার খেতে খেতে সেই খাবার যদি শ্বাসনালীর ভেতরে বা অন্ননালীর ভেতরে ঢুকে যায়, তাহলেও কিন্তু আমরা একটা অস্বস্তিকর পরিবেশে চলে যাব। দেখা যেতে পারে শ্বাসনালীতে যখন বায়ু পূর্ণ থাকে, তখন সেই খাবারটা যদি ভেতরে প্রবেশ করে যায়, ওই ভেতরে থাকা বায়ুর প্রভাবে ঊর্ধ্বমুখী বলে আমাদের খাবারটা কোথায় চলে যাবে? নাসারন্ধ্র পথে চলে বের হয়ে আসবে। এটা খুব অস্বস্তিকর একটা অবস্থা। এমন অনেক সময় হয়েছে যে শ্বাসনালীতে খাদ্য আটকে মানুষ মারাও গিয়েছে। তাই এই ঘটনাটা যেন না ঘটে, এ কাজে আমাদেরকে সাহায্য করে কে? এপিগ্লটিস। ওকে, এরপর আমরা আসব আমাদের রাসায়নিক পরিপাকে। মুখ গহ্বরে রাসায়নিক পরিপাক কীভাবে হয় সেটা আমরা একটু জানব। একটু খেয়াল করো, আমাদের মুখ গহ্বরে যে লালা গ্রন্থিগুলো আছে, 3 জোড়া লালা গ্রন্থির কথা আমরা বলেছিলাম: প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ওকে, তো এই 3 জোড়া লালা গ্রন্থি নিঃসৃত যে লালা রস, সেখানে কিছু এনজাইমও থাকে, যার মধ্যে টায়ালিন অন্যতম। তবে মল্টেজ যে এনজাইমটার কথা এখানে বলা আছে, সেটা খুব অল্প পরিমাণে থাকে, সেটার কাজ আমরা একটু পরে পড়ছি। লালা রসের যে টায়ালিন এনজাইমটা থাকে, সেটা সাধারণত কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যকে বিশ্লেষণ করতে বা ভেঙে ফেলতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন কোনো খাদ্য চিবিয়ে খাই, তখন সেই খাদ্যে উপস্থিত কার্বোহাইড্রেটকে টায়ালিন ভেঙে সেটাকে দেখা যাচ্ছে মল্টোজে পরিণত করছে। পরে এই মল্টেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজে পরিণত হচ্ছে। তবে উল্লেখ্য, তুমি যদি দীর্ঘক্ষণ খাবারটাকে না চিবাও, তাহলে তোমার মুখে থাকা কার্বোহাইড্রেটের সাথে টায়ালিন মিশ্রিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে না। অর্থাৎ খাদ্যটা যদি আমরা খুব দ্রুত চিবিয়ে গিলে ফেলি, সেক্ষেত্রে টায়ালিন ওই খাবারে থাকা শর্করাকে
বিশ্লিষ্ট করতে পারবে না, অর্থাৎ সেই খাবারের থাকা শর্করা আমার মুখে পরিপাক হবে না। তাই মুখে যদি আমরা শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে চাই, খাদ্যগুলোকে একটু সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া উচিত। ওকে, অর্থাৎ জটিল শর্করা অর্থাৎ স্টার্চ বা এরকম কোনো পলিস্যাকারাইড জাতীয় শর্করা যখন টায়ালিন এনজাইমের কার্যকারিতায় মল্টোজে পরিণত হয়, সেই মল্টোজ আবার মল্টেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজে পরিণত হচ্ছে। ওকে, তো এই ছিল মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক। তবে আমাদের মুখ গহ্বরে প্রোটিন বা স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। আমাদের মুখ গহ্বরে প্রোটিন বা স্নেহ জাতীয় কোনো খাদ্যের পরিপাক ঘটে না, কারণ আমাদের মুখ গহ্বরে প্রোটিন পরিপাককারী কোনো প্রোটিওলাইটিক বা প্রোটিনকে পরিপাক করতে পারে এমন কোনো এনজাইম উপস্থিত থাকে না। আবার একইভাবে আমাদের মুখ গহ্বরে স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারে এমন কোনো এনজাইম থাকে না। ফলে মুখ গহ্বরে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয়, এখানে আমিষ বা স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। যাই হোক, এরপর এই খাদ্য উপাদানগুলো দেখা যাচ্ছে আমাদের খাদ্যনালী বা অন্ননালী হয়ে গিয়ে পৌঁছায় কোথায়? পাকস্থলীতে। ওকে, তো এবার আমরা একটু পাকস্থলীর যে পাকস্থলীর গঠনটা আমরা একটু দেখব, আর তারপর আমরা তার যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক পড়ব। তো পাকস্থলীর যদি তোমরা একটু গঠনটা খেয়াল করো, পাকস্থলী অন্ননালী হয়ে এই হচ্ছে আমার পাকস্থলী। পাকস্থলীতে প্রবেশের পথে পরিপাক নালী বা অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশের পথে একটি পেশির বলয় দেখতে পাওয়া যায়, যে বলয়টা নিশ্চিত করে যে কী ধরনের খাবার আসতেছে, কি আসতেছে। এই পেশিটা সময়ের যখন কোনো কিছু ভেতরে পাকস্থলীতে প্রবেশ করে, পেশি প্রসারিত হয়, পাকস্থলীতে প্রবেশের জন্য জায়গা তৈরি করে দেয়, এবং যখন কোনো খাবার আসতেছে না, পরিপাক নালীতে কোনো খাদ্য নেই, তখন সেটি সংকুচিত হয়ে থাকে। তো এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে কার্ডিয়া। ওকে, কার্ডিয়ার ভেতরে প্রবেশের সাথে সাথে আমরা পাকস্থলীতে প্রবেশ করলাম, এবং পাকস্থলীর ঠিক উপরের অংশে যে গম্বুজ আকৃতির অংশ বা একটু চওড়া যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বলি ফান্ডাস। ফান্ডাসের পরবর্তী অংশ দেখতেই পাচ্ছ এখানে, ফান্ডাসের পরবর্তী অংশ, এটাকে মূল দেহ বা দেহ বলা হচ্ছে। সেখানে এসে একটা বড় বাঁক তৈরি হয়, একটা বাঁক, এরকম একটা টার্ন তৈরি হয়, যেটাকে আমরা বলি বড় বাঁক। ওকে, বড় বাঁক। এবং ঠিক তার পরবর্তী অংশে দেখা যাচ্ছে আরও ছোট্ট আরেকটা বাঁক তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি ছোট বাঁক। ওকে, ফাইন। এবং যে অংশটা গিয়ে ক্ষুদ্রান্তের ডিওডেনামে এসে উন্মুক্ত হয়েছে, ওকে, সেটা অংশটাকে আমরা বলি পাইলোরাস। আসলে এখানে আরেকটি স্পিংটার বা আরও একটি পেশির বলয় থাকে, যেটাকে আমরা বলি পাইলোরিক স্পিংটার, যে পেশির বলয় নিয়ন্ত্রণ করছে যে আমার পাকস্থলী থেকে কী অংশ ক্ষুদ্রান্তে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের পাকস্থলীর গঠন। আমরা একটু এর যান্ত্রিক পরিপাকে চলে আসি। তো অবশ্যই আমাদের পরিপাক নালী হয়ে যে খাদ্যটি বা যে খাদ্যসমূহ আমাদের পাকস্থলীতে আসতেছে, সেটা একটা দীর্ঘ সময় পাকস্থলীতে অবস্থান করে, 2 থেকে 6 ঘন্টা। তো সাধারণত পরিপাক আমরা জানি যে 4 ঘন্টার মধ্যে সাধারণত সব খাদ্য পরিপাক হয়ে যায়। তবে কিছু কঠিন পাচ্য খাদ্য, জটিল পাচ্য খাদ্য, সেগুলো আরও একটু সময় নিয়ে পরিপাক হয়ে থাকে। আর পরিপাক হওয়া মানেই হচ্ছে জিনিসগুলো ভেঙে গিয়ে, জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে গিয়ে এত সরল উপাদানে পরিণত হওয়া যেন আমাদের রক্ত সেটাকে সহজেই গ্রহণ করতে সক্ষম হয়, এমনভাবে ভেঙে যাওয়া। ওকে, তো দেখা যাচ্ছে আমাদের পাকস্থলীর অন্তর্গাত্রে বেশ কিছু কোষ আছে। সেই কোষগুলোর একটি হচ্ছে প্যারাইটাল কোষ। সেই প্যারাইটাল কোষ থেকে HCl যে অ্যাসিড আছে, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী, এটার pH হয় সাধারণত 1 থেকে 3-এর মধ্যে, অর্থাৎ এতটাই শক্তিশালী, এটা যে কোনো কিছুকে গলিয়ে ফেলতে পারে, যে কোনো কিছুকে। তাহলে প্রশ্ন আসতে পারে, স্যার কেন পাকস্থলী গলছে না? পাকস্থলী তো তাহলে গলে যেতে পারতো। আচ্ছা, এই উত্তরটা আমরা যখন গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ব, গ্যাস্ট্রিক গ্রন্থি বিষয়টা যখন আমরা একটু বিস্তর আলোচনা করব, তখন আমি অ্যান্সারটা তোমাদের দিব। আচ্ছা, তো
তো খেয়াল করি, তো HCl সাধারণত খাদ্যে থাকা যে কোনো জীবাণুকে মেরে ফেলতে সক্ষম, মেরে ফেলে। এবং তারপরে দেখা যায় এই পাকস্থলীর যে পেশিগুলো আছে, পেশিগুলোর মোচড়ানোর কারণে, সংকুচিত হওয়ার কারণে এখানে আসা খাদ্যগুলো আরও পিষে যায়, আরও পিষে চূর্ণ বিচূর্ণ হয়ে একটা পেস্টে পরিণত হয়। ওকে, একটা পেস্টে পরিণত হয়, যা পরবর্তীতে এখানে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর নিঃসৃত রসের সাথে, গ্যাস্ট্রিক জুস যেটাকে আমরা বলি, তার সাথে মিশ্রিত হয়ে একটা মন্ডে পরিণত হয়, যাকে আমরা বলি কাইম বা মন্ড। পরীক্ষায় প্রায়ই কাইম কি একটা প্রশ্ন আসে, তো তোমরা খুব সহজ ভাষায় লিখবে যে পাকস্থলীতে আসা খাদ্যসমূহের সাথে পাকস্থলী নিঃসৃত বা পাকস্থলীর কোষগুলো নিঃসৃত গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে একটি মন্ড তৈরি করে, যাকে আমরা বলি কাইম। সুপের মতো একটা মিশ্রণ তৈরি করে, যাকে আমরা বলি কাইম। ওকে, এই কাইম তখন দেখা যায় এর উপর যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আছে, এইখানে এই কাইম যখন তৈরি হলো, বুঝতে হবে এই কাইম মানে হচ্ছে কি, এখানে আমার গ্যাস্ট্রিক জুস আছে, অর্থাৎ এনজাইমগুলো আছে, অর্থাৎ এখানে খাদ্যগুলোর সাথে এনজাইমের বিক্রিয়ায় আমাদের রাসায়নিক পরিপাক শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা পড়ব রাসায়নিক পরিপাক। আচ্ছা, আমাদের পাকস্থলীর রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক পড়তে গেলে তোমাকে এখানে যে গ্যাস্ট্রিক জুস আছে এটা সম্পর্কে জানতে হবে। সাধারণত গ্যাস্ট্রিক গ্রন্থি একটি নলাকার গ্রন্থি, যেখানে 4 ধরনের কোষ আছে এবং প্রত্যেকটি কোষই দেখা যাচ্ছে আলাদা আলাদা ক্ষরণ করে, কিন্তু ওই গ্রন্থিগুলোর ক্ষরণের ফলে যে রস বা জুসটা বের হয় তাদেরকে আমরা সমন্বিতভাবে বলি গ্যাস্ট্রিক জুস, যার কত ভাগ পানি? প্রায় 99.45%ই পানি, মানে 99.5%ই পানি, মানে 0.5% আছে অন্যান্য উপাদান। আচ্ছা, কিন্তু এখানে শর্করা পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না, অর্থাৎ আমাদের পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না। পাকস্থলীতে শর্করা পরিপাকের জন্য যে এনজাইম দরকার ছিল, যে অ্যামিলোলাইটিক এনজাইমের প্রয়োজন ছিল, সেই কোনো অ্যামিলোলাইটিক এনজাইম আমাদের গ্যাস্ট্রিক জুসে নেই বা পাকস্থলীতে উপস্থিত নেই, ফলে পাকস্থলীতে শর্করা পরিপাক ঘটে না। এবার আসি আমরা আমিষ পরিপাকে। আমিষ পরিপাকের জন্য গ্যাস্ট্রিক জুসে যে এনজাইমগুলো থাকা দরকার, দেখা যাচ্ছে এখানে আছে পেপসিনোজেন ও প্রোরেনিন নামক দুটি নিষ্ক্রিয় এনজাইম আছে। পেপসিনোজেন ও প্রোরেনিন। দেখা যায় যে পেপসিনোজেন এবং প্রোরেনিন এনজাইম দুটি নিষ্ক্রিয়, মানে এই এনজাইম দুটি কোনো কাজেরই না, এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, এরা কোনো আমিষকেই পরিপাক করতে সক্ষম নয়। তাহলে স্যার লাভটা কি এরা থেকে? লাভ হচ্ছে যখন খাদ্য আমার পরিপাকনালী হয়ে আমার পাকস্থলীতে আসবে, তখন পাকস্থলী খাদ্যটাকে খাদ্যে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। পাকস্থলীর প্যারাইটাল কোষ HCl ক্ষরণ করে, এবং সেই HCl যখন ক্ষরিত হয় তখন ওই পরিবেশটা অম্লীয় হয়ে যায়। আমরা জানি HCl একটি অম্ল এবং পরিবেশটা অম্লীয় হয়ে যায়। পরিবেশটা যখনই অম্লীয় হয়ে যায় তখনই পেপসিনোজেন এবং প্রোরেনিন যে নিষ্ক্রিয় এনজাইম দুটি আছে তারা সক্রিয় এনজাইমে পরিণত হয়। অর্থাৎ পেপসিনোজেন HCl এর সংস্পর্শে এসে পরিণত হয় পেপসিনে, ও প্রোরেনিন HCl এর সংস্পর্শে এসে পরিণত হয় রেনিন নামক এনজাইমে, যারা পরবর্তীতে দেখা যায় আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে আরও সরলতর আমিষ বা প্রোটিনে পরিণত করছে। যেমন একটু তুমি যদি এই বিক্রিয়াগুলো দেখো বুঝতে পারবে। আমিষ জাতীয় খাদ্য দেখা যাচ্ছে পেপসিন নামক এনজাইমের কার্যকারিতায় প্রোটিওজ ও পেপটোনে পরিণত হচ্ছে। ওরা কিন্তু এখানে আমরা কিন্তু কোথাও অ্যামাইনো অ্যাসিড পাই নাই। আমরা জানি যে প্রোটিন জাতীয় খাদ্যগুলো যখনই অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় সেটা হচ্ছে তার সরলতর উপাদান, কিন্তু আমরা এখনও অ্যামাইনো অ্যাসিড পাই নাই, অর্থাৎ এই আমিষ জাতীয় খাদ্য এখনও সম্পূর্ণ পরিপাক হয় নাই, এখানে এর আংশিক পরিপাক হয়েছে। আবার দুধের মধ্যে থাকা কেসিন জাতীয় আমিষ, সেটিও দেখা যাচ্ছে রেনিন নামক এনজাইমের কার্যকারিতায় প্যারাকেসিনে পরিণত হচ্ছে, যেই প্যারাকেসিন পরবর্তীতে আবার পেপসিনের কার্যকারিতায় পেপটোনে পরিণত হচ্ছে। অর্থাৎ পেপটোন বা প্রোটিওজ এরা আংশিকভাবে ভেঙে যাচ্ছে, আংশিক সরলতর উপাদান। আমিষ জাতীয় খাদ্যগুলো এখানে
পেপসিন বা রেনিন নামক এনজাইমের কার্যকারিতায় সম্পূর্ণ পরিপাক হচ্ছে না। কি পরিপাক হচ্ছে? আংশিক পরিপাক হচ্ছে, যে কারণে আমরা এখানে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি না, আমরা কী পাচ্ছি? প্রোটিওজ ও পেপটন। তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে এই উপাদানগুলোর কী ঘটবে? এই উপাদানগুলো পরবর্তীতে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে এবং সেখানে গিয়ে এর পরিপূর্ণ পরিপাক ঘটবে এবং তারা অর্থাৎ এই প্রোটিওজ ও পেপটনগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। আচ্ছা, আমরা আসি স্নেহ পরিপাকে। স্নেহ পরিপাকের ক্ষেত্রে দেখা যায় আমাদের পাকস্থলীতে স্নেহ আসলে বা আমিষ লিপিড জাতীয় খাদ্য খুব একটা পরিপাক হয় না, আসলে এখানে তেমন বিশেষ কোনো এনজাইম নেই। কিন্তু দেখা যায় গ্যাস্ট্রিক লাইপেজ বলে একটা খুব দুর্বল এনজাইম থাকে, যে এনজাইমগুলো দেখা যায় সাধারণত মাখনের উপর পরিপাক ঘটাতে সাহায্য করে। তারা মাখনের উপর পরিপাক ঘটিয়ে দেখা যায় খাদ্যকে, চর্বি বা আমিষ লিপিড জাতীয় খাদ্যকে একটু সরলতর উপাদানে পরিণত করতে পারে। তো যাই হোক, এই ছিল আমাদের পাকস্থলীর পরিপাক। তো কেন আমরা পাকস্থলীতে যে এই সেল আছে এটা কেন পরিপাক হয় না, এটা আমরা একটু জানব। তো দেখা যায় যে পাকস্থলীর যে প্রাচীর, এপিথেলিয়াল আবরণ, সেখানে মিউকোসা নামক একটা আবরণ থাকে, মিউকোসা নামক একটি অংশ থাকে যার থেকে মিউকাস নিঃসৃত হয়। যে মিউকাস আমার এই সিএলকে একটা দূরে রেখে একটা প্রতিবন্ধকতা তৈরি করে রাখে, অর্থাৎ মিউকাস স্তর এই সিএল থেকে আমার পাকস্থলীর যে অন্তর্গাত্র সেটাকে রক্ষা করে। অর্থাৎ মিউকাস স্তরটা কী হতে হবে একটু খেয়াল করো, এইচসিএলটা অম্লীয়, তাহলে মিউকাস যদি এইচসিএল থেকে নিজের পাকস্থলীর স্তরকে বাঁচাতে চায়, পাকস্থলীর অন্তর্গাত্রকে বাঁচাতে চায়, এটাকে অবশ্যই ক্ষারীয় হতে হবে, অর্থাৎ মিউকাস ক্ষারীয়। মিউকাস ক্ষারীয় বিধায় সেই এইচসিএলকে নিরপেক্ষ করতে পারে বা এটাকে দেখা যাচ্ছে প্রশমিত করতে পারে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, তোমরা পরের টপিকটাও দেখতে পাবো যে ক্ষরিত বাইকার্বনেট বেস বা ক্ষারক, যার ফলে এইচসিএল প্রশমিত হচ্ছে, যার ফলে এখানে কখনোই আমাদের পাকস্থলীর প্রাচীরটা নষ্ট হয়ে যাচ্ছে না। আরও একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের যে পেপসিনোজেন বা প্রোরেনিন, এই যে এনজাইম দুটি এরা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, তাহলে কি প্রোটিন পরিপাকের এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে? হ্যাঁ, আমাদের দেহে যত প্রোটিন পরিপাককারী এনজাইম আছে সবগুলো নিষ্ক্রিয় অবস্থায়ই থাকে। কেন? উত্তর হচ্ছে, তুমি একটু চিন্তা করো, একটু তোমার দেহের যে কোষগুলো আছে, তুমি জানো তোমার দেহের যে কোষগুলো আছে, তোমার দেহের কি কোষ? প্রাণী কোষ আছে। এই প্রাণী কোষের কি আছে? কোষঝিল্লি না কোষ প্রাচীর? কোষঝিল্লি। এই কোষঝিল্লি দেখা যায় কোষঝিল্লির যে বাইরের আবরণ আমরা পড়ে এসেছিলাম, ফ্লুইড মোজাইক মডেল, কোষঝিল্লির বাইরের আবরণে কী আছে? প্রোটিন আছে। অর্থাৎ যদি কোষঝিল্লির আবরণীতে প্রোটিন থাকে এবং সেই কোষের ভেতরেই প্রোটিন পরিপাককারী এনজাইম থাকে, তাহলে সেই কোষ কী হবে? নিজেই পরিপাক হয়ে যাবে। তাই অবশ্যই এই কোষগুলোকে সুরক্ষিত রাখার জন্য হলেও এই প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোকে নিষ্ক্রিয় রাখতে হবে। তাই আমাদের দেহের সকল প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং উপযুক্ত পরিবেশে, অম্লীয় পরিবেশে বা উপযুক্ত পরিবেশে এরা সক্রিয় হয় এবং পরবর্তীতে দেখা যায় এনজাইমগুলো তার কার্যকারিতা শেষ হওয়ার পর আবার নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের পাকস্থলীতে পরিপাক। আমরা পরবর্তী ক্লাসে আমাদের ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের শোষণ এবং পরবর্তী অংশগুলো আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই ছিল। আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা আমাদের পাকস্থলীতে এবং মুখ গহ্বর এবং পাকস্থলীতে যে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক হয়, সেই যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক তোমরা সুন্দর করে খাতায় লিখবে। খাতায় লিখে তোমরা সেটা এই ভিডিওটি যখন পোস্ট করা হবে সেই ভিডিওটির নিচে তোমরা কমেন্ট বক্সে সেটা পোস্ট করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকার চেষ্টা করো। দেখা যাচ্ছে প্রতিদিনই করোনার কারণে বেশ কিছু মানুষ প্রাণ হারাচ্ছে। আশা করছি তোমরা এখনও সুস্থ আছো, আগামীতেও বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।